নমস্কার। আজকে আমরা এখানে আলোচনার সাথে বসেছি। আমরা জানি যে নির্বাচন 7 দফার নির্বাচন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল শেষ দফার নির্বাচন। এরপরেই যেটা সামনে আসে যে ভোটের জন্য যে গণনা, সেই গণনা কেন্দ্রে কি করতে হয়। স্বাভাবিকভাবে গণনা কিভাবে হয় এটাও একটা বড় বিষয়। সেটা নাগরিকদের আর আমাদের সকলের জানা প্রয়োজন আছে। সেই জন্য আজকে এখানে আমাদের আলোচনার মধ্যে রয়েছেন মাননীয় বিবেক পাত্র মহাশয়। বিবেক দা সমাজের বিভিন্ন কাজ করেন, সমাজকর্মী হিসাবে আর পরিচিত আছেন। পুরো পশ্চিমবঙ্গেতে পরিচয় রয়েছে। এই পরিচয় নিয়েই উনি আজকে এই বিষয়টাকে রাখবেন। নির্বাচনের গণনা যে পদ্ধতি, সেই পদ্ধতি কি আছে, কিভাবে এই গণনাতে সহযোগিতা করতে হয়, প্রার্থীদের ভূমিকা কি থাকে, প্রার্থীদের যারা এজেন্ট হিসাবে যায়, গণনা কর্মী হিসাবে যায়, তাদের কি ভূমিকা থাকে, বাইরে উচ্ছ্বসিত নাগরিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে যারা থাকে তাদের একটা ভূমিকা থাকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো মাননীয় বিবেক দাকে জিজ্ঞাসা করি যে এই যে ভোট গণনা কেন্দ্রের প্রাথমিক যে স্থিতি, সেটা কিভাবে শুরু হয়, এই বিষয়টা বলবেন। আমরা জানি যে ইভিএম এক জায়গায় গচ্ছিত আছে, সেইগুলোকে গণনা কেন্দ্রে আসার পরে সেইটা কিভাবে কোন প্রক্রিয়াতে একটি লোকসভার আর গণনা হবে। প্রাথমিকভাবে আমরা গত 21 সালে দেখলাম সাধারণ মানুষ যে ভোট দিয়েছে তারা আমাদেরকে প্রশ্ন করেছে যে আমরা ভোট দিলাম, আপনারা জিতলেন না কেন। তো সমস্ত মানুষের কাছে খবর যে ভোট গণনার ক্ষেত্রে বড় রকম কারচুপি 2021-এ হয়েছে। তো কারচুপি হওয়ার কারণ হচ্ছে আমাদের লোকেদের ভোট গণনার ক্ষেত্রে যে কতগুলি নিয়ম কানুন জানা দরকার সেটা অবগত ছিল না, যার জন্য সেটা সম্ভব হয়েছে, তারা কারচুপি করতে পেরেছে। এইভাবে প্রথম দিন থেকেই আমরা এই বিষয়ে অত্যন্ত সতর্ক যে কিভাবে এই গণনাকে তারা প্রভাবিত করে। সেই জায়গা থেকে প্রথম আমরা যেটা করেছি যে ভোট যেখানে হয়েছে, ভোট কেন্দ্রে আমাদের যে পোলিং এজেন্ট ছিল তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যে প্রথম কাজ হচ্ছে ভোট শেষ হওয়ার পরে ওখান থেকে রিটার্নিং অফিসার 17C একটা ফর্ম দেয় যেখানে কত ভোট পোল হলো সেটা সংগ্রহ করে নিয়ে এসে আমাদের কাছে জমা দেব। সেই অনুসারে সমস্ত বুথে যত ভোট হয়েছে তার সমস্ত 17C আমাদের কাছে জমা হয়েছে। এবার এখানে গণনার সময় আমরা প্রথম সব ইভিএম কালেক্ট করে চলে এসেছে। সেই ইভিএমটাকে কালেক্ট করার সময় গণনা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত আমরা কিন্তু গাড়িং করে নিয়ে এসেছি। যেরকম পুলিশ এসছে, সিআরপিএফ এসছে, সেরকম আমাদের লোকও এসছে সঙ্গে, তারা গণনা কেন্দ্রে আছে। এবং যতদিন থেকে গণনা কেন্দ্রে আছে বাইরে আমাদের প্রার্থী এবং এজেন্ট তারা নিরন্তর পাহারা দিচ্ছে যাতে এরকম কোনো ইভিএম চেঞ্জ করার কোনো জায়গা না থাকে। তাও 2 জায়গায় আমরা দেখলাম, বিষ্ণুপুরে দেখলাম যে সিসিটিভি খুলে দেওয়া হয়েছে। আরো 2 জায়গায় আমরা দেখলাম। তো সমস্ত জায়গায় কিন্তু সতর্ক, প্রশাসন দিক থেকে যতটাই করুক না আমাদের লোক সতর্ক এবং মিডিয়াও সতর্ক, সেটাকে কভারেজ করেছে, সমস্ত মানুষের কাছে পৌঁছেছে কিভাবে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে যখন গণনা হয়, গণনার কমসে কম 7 দিন আগে কোথায় গণনা হবে তার পুরো ডিটেলস আমাদের প্রার্থী এবং রিটার্ন আমাদের এজেন্টের কাছে আসে। সেই অনুযায়ী আগামীকাল পর্যন্ত গতকাল পর্যন্ত সমস্ত পোলিং এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট যারা থাকবে তাদেরকে নাম পুরো ডিটেলস জমা দিতে হবে। সেটা হচ্ছে 18 নম্বর ফর্ম। 18 নম্বর ফর্মের মাধ্যমে পুরো ডিটেলস দিতে হবে তার, এবং তার ছবি দিতে হবে, এক্সট্রা একটা ছবিও দিতে হবে। সেটা আর ডিএম এর কাছে হ্যান্ড ওভার করতে হয়। সেখানে একটা বড় ভয় থাকে
যে এই যে কাউন্টিং এজেন্ট আমরা পাচ্ছি এবং কাউন্টিং এজেন্টের যে সমস্ত নাম ডিএম এর কাছে যাচ্ছে, সেখান থেকে আমরা ভয় পাচ্ছি, সেখান থেকেও অনেক সময় লিক হয়ে যাচ্ছে আমাদের কাউন্টিং এজেন্টের নাম। সেজন্য কাউন্টিং এজেন্ট কে হবে তার পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কর্মী যে শত চেষ্টা করলেও আমাদেরকে কিনতে পারবে না, আমাদেরকে প্রভাবিত করতে পারবে না, এরকম ব্যক্তিকে আমরা ডাকছি। দ্বিতীয় আর একটা যেটা আমরা দেখলাম 21-এ, যে আমাদের এজেন্টের কাউন্টিং এজেন্টের সংখ্যা কম, বাকি যারা এই সরকারে এখন আছে তাদের কাউন্টিং এজেন্টের বিরাট সংখ্যা, ফলে হল্লা করতে সুযোগ পেয়েছি। সেই জন্য এবারে প্রথম থেকেই আমরা সমস্ত যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে সেই প্রার্থীর সঙ্গে সঙ্গে অনেক নির্দল আমাদের সমর্থক নির্দল প্রার্থীকে আমরা প্রত্যেক কেন্দ্রে দাঁড় করেছি, যে এই ভেতরে যে সংখ্যাটা আমরা যাতে বাড়াতে পারি। এরকম আমরা দেখেছি নদিয়াতে আমরা 3 জন দাঁড়িয়েছি, বাঁকুড়াতে 2 জন দাঁড়িয়েছি, বিষ্ণুপুরে দাঁড়িয়েছি, বাঁকুড়াতে দাঁড়িয়েছি, সমস্ত জায়গায় আমরা কিন্তু একাধিক নির্দল প্রার্থী দাঁড়িয়েছি যাতে কাউন্টিং এজেন্টের একটা বড় সংখ্যা আমাদের থাকে। যেখানে কাউন্টিং হয় সেখানে 14টা টেবিল থাকে, 14টা টেবিলে প্রত্যেক টেবিলে একজন করে থাকবে, এবং যেহেতু কাউন্টিং এজেন্ট যারা যাবে তাদের কাছে ফোন থাকবে না, ল্যাপটপ থাকবে না, ট্যাব থাকবে না, শুধুমাত্র তারা পেন এবং কাগজ নিয়ে যেতে পারবে, আর কোনো জায়গা থাকবে না। তবুও আমরা আবেদন করেছিলাম যে যোগ করার জন্য ক্যালকুলেটর, সেখানে আমরা দেখলাম একটা ডিএম অস্বীকার করেছে যে ক্যালকুলেটর যখন নিয়ে যাবেন তার মধ্যে কোনো চিপ থাকতে পারে। তো তার জন্য আমরা কোর্টে গেছি যে ক্যালকুলেটর যোগ করতে সুবিধা হয় তাড়াতাড়ি, অনেক সময় এগুলো গন্ডগোল হয়। তো তার জন্য আমরা পারমিশনের জন্য চেয়েছি, যদি পেয়ে যায় তাহলে ক্যালকুলেটর নিয়ে ঢুকতে পারবে। সেই জায়গায় যেটা ওরা করে সেটা হচ্ছে যে গণনা যে হচ্ছে, প্রত্যেক রাউন্ডে যে গণনা হচ্ছে সেই রাউন্ডের গণনাটা বাইরে আসবে, প্রকাশ পাবে। রিটার্নিং অফিসার প্রত্যেক রাউন্ডের গণনা আর অ্যানাউন্স করবে। সেই সময় যে সতর্কতা দরকার, যে প্রত্যেক রাউন্ডের যে অ্যানাউন্সমেন্ট হবে সেই সময় আমাদের প্রার্থী এবং ইলেকশন এজেন্ট তারা ভেরিফিকেশন করে দেখে নেবে সত্যি কিনা। যদি না হয় তাহলে কিন্তু ওখানেই মৌখিকভাবে তার প্রতিবাদ করবে এবং পরবর্তীকালে সেখানে আর রিটার্ন দেবে। বিবেকানন্দ বাবু, একটু আমি বলি, আপনি বিষয়টা রাখলেন, আমরা একটুখানি একটা করে যারা এজেন্ট হয় তাদের সুবিধার্থে আমরা যেরকম সিইউ, বিইউ, ভিভিপ্যাট কানেকশন, মক পোল, সিলিং এবং অ্যাকচুয়াল পোল প্রসেস, এই বিষয়টা নির্বাচনের সময় হয়েছে। তো এই বিষয়টাও এজেন্টকে মাথায় রাখতে হয়। তো এজেন্টকে এই বিষয়টা মাথায় রাখতে হয় বলে এই বিষয়টা একটু এজেন্টরা কি কি দেখবে, সেখানে কি কি পরীক্ষা করে দেখবে একটু সেটা বলুন। যেরকম বিধানসভা অনুযায়ী যে টেবিল বসবে, যেখানে বিধানসভা অনুযায়ী টেবিল বসবে, সাধারণত একটা লোকসভাতে 7টা 8টা 7টা মোট 14টা টেবিল, মানে একটা বিধানসভাতে 2টা টেবিল। হ্যাঁ, তাহলে 2টা টেবিলে এই যে 2টা টেবিল ভাগ করে দেওয়া হয়েছে, এই বুথ এত, এই বুথ এত। সেইখানে এই যে আমাদের এজেন্ট বসছে 17 নম্বর সিতে, তার সমস্ত আছে, এই যে ভিভিপ্যাট সিল করা হয়েছে তার ডিটেলস, সেই মেশিন এর নাম্বার, হ্যাঁ, ভিভিপ্যাটের নাম্বার, হ্যাঁ, সমস্ত কিছু লেখা আছে। ওরা মিলিয়ে দেখবে প্রথম, যখন মেশিনটা আনবে প্রথম কত নম্বর বুথের এটা, সেটা দেখবে যে এত নম্বর বুথে, তো ওখানে 17 সিতে লেখা আছে অত নম্বর বুথে কত ভোট পোল হয়েছে, ওই মেশিন নাম্বার কত, এই ডিটেলস ওটা মিলিয়ে দেখবে। এটা প্রথম কাজ। যদি মিলে যায় যে এই মেশিন ঠিক আছে, তাহলে ওটা গণনা শুরু হবে, নাহলে শুরু হবে। এখানে একটা আছে যে মক পোলের ক্ষেত্রে মক পোল একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গণনার জন্য। যেহেতু প্রথম প্রার্থী একটা কেন্দ্রে হয়তো 10 জন প্রার্থী আছে, তো 10 জনের আর প্রার্থীরই মক পোল হয়। সেইখানে দেখা যায় যে ড্যামি প্রার্থী অনেক সংগঠনে যারা বড় রাজনৈতিক দল তাদের আর বড় প্রার্থী তারা আর ড্যামি প্রার্থী দেয়। তো তারাও অনেক সময় সেই যে মূল রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়, তারা যে দলের হয়ে দাঁড়িয়েছে, ড্যামি প্রার্থী যে চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে সেই চিহ্নের তার এজেন্ট মক পোল করে না।
সে হয়তো কোনো রাজনৈতিক বিজেপির হয়ে বা তৃণমূলের হয়ে বা সিপিএম এর হয়ে কংগ্রেসের হয়ে তাদের হয়ে করে। তো এই বিষয়টা কাউন্টিং এর ক্ষেত্রে কিভাবে আর মানে কারচুপি হতে পারে? মক পোলের ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেক প্রার্থীর জন্য মক পোল এজেন্ট যখন ঢুকে তখন মক পোল করা হয়, কিন্তু সেই মক পোলে কোন প্রার্থীর কত ভোট পড়েছে সেখানে হিসাব লেখা থাকে। যে প্রার্থী 1 অভিজিৎ গাঙ্গুলি, তার মক পোল হচ্ছে 5টা, ওখানে লেখা থাকে। প্রত্যেকটা প্রার্থী যদি অন্য জায়গায় দেয়ও তাহলে ওইটাতেই লেখা থাকবে। সেই জন্য যে চিহ্নতে পড়েছে সেই চিহ্নতেই তার লেখা থাকবে সেই হিসাব। হ্যাঁ, মানে বিজেপির আপনি অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন, তো অভিজিৎ গাঙ্গুলির পক্ষে তার এজেন্ট 5টা মকপোল করেছে, কিন্তু সেই সংগঠনের আর ড্যামি প্রার্থী যদি আছে সেও 5টা দিয়েছে, তার মানে এখানে 10টা অভিজিৎ গাঙ্গুলির পক্ষে হবে। তো এইটাকে পরে এই গণনার সময় এইটা একটা বিষয়, যেটা কারচুপি বিষয়। সাধারণভাবে একজন এজেন্ট অন্য দলে একটা টর্চ লাইট চিহ্নে দাঁড়িয়েছে, সে তার টর্চ লাইটে 5টা ভোট না দিয়ে সে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে, বা তৃণমূলের যে ড্যামি প্রার্থী আছে তৃণমূলকে ভোট দিয়েছে। তো এইটা কাউন্টিং এ গিয়ে যোগ হয়, এরকম তো না? মক পোলেরটা কাউন্টিং এ যোগ হয় না। যোগ হয়, আচ্ছা। মক পোলটা ওখানে হয়ে যাওয়ার পরে 0 করা হয়। হ্যাঁ, ডিলিট করা হয়। হ্যাঁ, ডিলিট করা হয়। ডিলিট অনেক সময় ওই প্রিসাইডিং অফিসার তারা ডিলিট করে না, এইটা সেইটা কাউন্টিং এজেন্টদের, পোলিং এজেন্টদের আমরা ট্রেনিং দিয়েছিলাম যে পুরো 0 হবে, ডিলিট হবে, তারপরে ভোটিং শুরু হবে। ঠিক, এইটা একটা বিষয়, এইটাও লক্ষ্য রাখতে হবে এজেন্টকে। হ্যাঁ, ঠিক। এইবারে আপনি এজেন্টরা যাবে, আপনি বলেছেন যে তাদেরকে শুধু খালি হাতে আর একটি কলম এবং কাগজ নিয়ে যেতে হবে শুধু ওই গণনার জন্য, বাকি তো ওইখানে যা হবে। এই যে রাউন্ড বলা হয়, সেই রাউন্ডটা কিভাবে গণনা হয়? টেবিল 2টো করে থাকে, আমরা সমস্ত টেবিল থেকে এটা আসে। সেই জন্য আমাদের যে প্রার্থী আছে এবং এজেন্ট আছে তাদের কাজ আমরা বুঝিয়েছি যে তারা রাউন্ড দিবে, তারা প্রত্যেক টেবিলে রাউন্ড দেবে এবং সেই টেবিল থেকে সংগ্রহ করবে। এই জন্য 2জনকে রাখা হয়েছে, আরো বলে একজন থাকে যে এটা পুরোটাই দেখে, তাদের কাছে আসবে। তারপরে সে যখন রিটার্নিং অফিসার ঘোষণা করবে এই সমস্ত টেবিল থেকে যেগুলো আমাদের এজেন্ট সংগ্রহ করেছে বা প্রার্থী সংগ্রহ করেছে সেটার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে কিনা, এক হচ্ছে কিনা, যদি না হয় অবজেকশন করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। এই যে একটা রাউন্ডে কটা ইভিএম কে গোনা হয়? সেটা ওই বুথ অনুযায়ী হয়, যেরকম বুথ আছে, যেখানে বুথ 1600 আছে, কোথাও বুথ হচ্ছে 2100 আছে, কোথাও বুথ 2000 আছে, সেই অনুযায়ী তাদের ভাগ করা হয়। একটা বিধানসভাতে আমার 2টা টেবিল, তাহলে দেখা গেল যে ওখানে আমার একটা বিধানসভাতে 250 বুথ, তাহলে 250 বুথ হলে সমান হবে। এবারে 20 রাউন্ডের সেই অনুযায়ী আমাদের 20 রাউন্ডে, আর এক রাউন্ডে হওয়ার পরে সেটার আর ঘোষণা হয়, আর সেই ঘোষণাটার সময়, সেই গণনাটার সময় এজেন্টকে সতর্ক থাকতে হয়। সতর্ক থেকে তাকে দেখতে হয় যে তার প্রার্থী এই রাউন্ডে যে এক একটা গণনা হয়েছে, ইভিএম গণনা হয়েছে, সেই অনুযায়ী সমস্ত ঠিক আছে। এইখানটাও একটা ম্যানিপুলেশন থাকে, আমরা দেখেছি নির্বাচনের যারা এজেন্ট থাকেন তাদের সঙ্গে অনেক সময় কথা বলে যে এইখানে বা বিভিন্ন মিডিয়াতেও আমরা শুনেছি যে ওইখানে কিরকম হলো, হয়তো বিজেপি প্রার্থী 400 ভোট পেয়েছে, অন্য রাজনৈতিক দলের প্রার্থী 300 ভোট পেয়েছে, কিন্তু ওইখানে ম্যানিপুলেট 400টা কমে 200 হয়ে গেল, আর এই 100টা কমে 300 হয়ে গেল। এই বিষয়টা, এই জায়গায় সব থেকে বড় ভূমিকা থাকবে প্রার্থী এবং আমার প্রার্থীর যে এজেন্ট, তাকে আমরা বলেছি কোনো সময় কোনো টেবিলে বসবেন না, পুরো সময় রাউন্ড দিতে হবে। 14টা টেবিলে রাউন্ড দিতে হবে। আমার যে রিটার্নিং অফিসার ঘোষণা করছে সেটা ঠিক আছে না, যদি না হয় সঙ্গে সঙ্গে তাকে অবজেকশন দিতে হবে। হ্যাঁ, ঠিক। এবং আমরা যেটা বললেন আপনি ঠিক বললেন, গত লোকসভায় আমরা 19-এ দেখেছি আরামবাগে যে দুপুরের পর থেকে রিটার্নিং অফিসার যে রাউন্ডের হিসাব অনুযায়ী বাইরে বলার কথা সেটা বলেনি। দেখা গেল আমরা 1100 ভোটে হেরেছি কিন্তু আমরা হারিনি। তো এটাও একটা বড় জায়গা।
এখানে দেখা গেছে গত বছরও বিজেপির 2021-এর বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে যে বিজেপি প্রার্থীরা প্রায় দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে তারা আর নিজেদের জায়গা ছেড়ে চলে গেছে এজেন্ট যারা। তো এইটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে, এজেন্ট হিসাবে তাদের কর্তব্য দায়িত্বটা একটু আপনি যদি সবার সামনে রাখেন। এটা অবশ্যই ঠিক যে শেষ পর্যন্ত লড়াই করতে হয়, কারণ এখানে হার জিতের মার্জিনটা খুবই কম। আমরা দেখেছি নন্দীগ্রামে, আমরা দেখেছি ময়নাতে। পোস্টাল ব্যালট একটা বড় জায়গা, সেই জন্য পোস্টাল ব্যালটে আমরা দেখেছি 2021-এ আমাদের কোনো এজেন্ট ছিল না। সেই জন্য আমরা এবারে ঠিক করেছি পোস্টাল ব্যালট যে গণনা হবে, আমাদের তক্ষর যে এই পোস্টাল ব্যালট সম্বন্ধে সম্যক ধারণা আছে তাকে আমরা বসিয়েছি। এই পোস্টাল ব্যালটে কারচুপি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং যেহেতু লোকসভা বড় এলাকা, তাহলে পোস্টাল ব্যালটের ভোটটা অনেক বেশি। যেখানে 5-7 হাজার ভোট যে জিতার হারা আছে, সেখানে পোস্টাল ব্যালটেই হারিয়ে যেতে পারে। সেই জন্য পোস্টাল ব্যালট এক একটা সংগ্রহ করা হয়, তারপরে একসঙ্গে পাঞ্চ করা হয়, 50টা করে একটা বান্ডিল করা হয়। এই যে 50টা বান্ডিল করা হয়, দেখা যায় তৃণমূলের উপরে এবং নিচে 4টি তৃণমূলের আছে, বাকি বিজেপি গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই তৃণমূলের বাক্সদের ফেলে দেওয়া হবে। এই জায়গায় কিন্তু দৃষ্টি একদম ফেরানো চলবে না, তাকিয়ে থাকতে হবে সেখানে। সেই জন্য আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি যে পোস্টাল ব্যালট একদম নিশ্চিতভাবে ঠিকভাবে গণতি করতে হবে, এবং পোস্টাল ব্যালট প্রথম গুনতি শুরু হয়, তারপরে 30 মিনিটের পরে ইভিএম খোলা হয়, আর শেষ পর্যন্ত চলে। অনেক সময় কি হয়, ঠিক আছে আমরা তো অন্য জায়গায় জিতছি, পোস্টাল ব্যালটে যে উঠে চলে এলো, বাকি টেবিলে রাউন্ড দিতে থাকলো। এই জন্য আমরা সাবধান করেছি যে পোস্টাল ব্যালট যতক্ষণ শেষ না হচ্ছে টেবিল থেকে উঠে চলবো না, জলও খাওয়া চলবো না, অন্য কিছু খাওয়া চলবো না, ওখানেই বসে থাকতে হবে। কারণ বান্ডিল যেহেতু হয়, একটা বান্ডিল এদিক সেদিক হয়ে গেলেই ওখানে আমরা হেরে যাবো। এবার তো পোস্টাল ব্যালটের সঙ্গে অসুস্থ, দিব্যাঙ্গ এবং যারা বরিষ্ঠ নাগরিক তাদেরও ভোট হয়েছে, সেটাও আলাদা করে গণনা হবে। হ্যাঁ, সেটা বড় সংখ্যা। এজন্য আমাদের এটা সব থেকে বড় সাবধানতা। আমরা সব জায়গায় এইটা ট্রেনিং দিয়েছি যে পোস্টাল ব্যালট এবং 85 বছরের ঊর্ধ্বে যারা এবং যারা দিব্যাঙ্গ, তাদের যে আলাদা ভোট নেওয়া হয়েছে, তাদের গণনা যেহেতু ব্যালট পেপার হয়েছে, সেইখানটা যদি কারচুপি না করতে পারে। এখানে একটা আমরা গণতন্ত্রের নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে একটি ব্যবস্থাকে আমরা পর্যালোচনা করি। সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলের যারা এজেন্ট থাকে, সেই এজেন্টরা আর সেখানে থাকে সমস্তই। তো সেইখানে একটা দেখা যায় যে এজেন্টদের ভূমিকা, এজেন্টদের সঙ্গে এজেন্টের সম্পর্ক, একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের সম্পর্ক, এই বিষয়টাও একটু সামনে আসা দরকার। কি হয়, কিরকম করে তার থেকে সাবধানতা অবলম্বন করতে হয়, কি উপায়ে সেইগুলো আমাদেরকে নজর রাখতে হয়, প্রতিপক্ষের এজেন্ট যে আছে সে কি করছে, সেইগুলো কিভাবে নজর রাখতে হয়, এই বিষয়টাও আমাদের সামনে আসা উচিত। দেখুন, বাংলাতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত খারাপ। বাকি ভারতবর্ষে ভোটের সময় আমরা দেখতে পাই যে একটা আলাদা, কিন্তু এটা সারা বছর ধরে, মানে প্রায় 50 বছর ধরে শত্রু আমরা মনে করি। যে কোনো যে ক্ষমতায় থাকে বাকিদেরকে শত্রু হিসেবে দেখে, বাকি ভারতবর্ষে কোথাও নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এজেন্ট যারা আছে তাদেরকে অত্যন্ত সতর্ক করেছে শান্ত মনে, কারণ উত্তপ্ত করে একটা ঝামেলা তৈরি করে একটা পরিবেশ নষ্ট করার একটা প্রয়াস তারা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে কাজ, যে গণনাটা সঠিকভাবে হোক, মানুষ যে ভোট দিয়েছে তার প্রতিফলন হোক, সেই দিকে দৃষ্টি নজর রেখে আমাদের সমস্ত এজেন্টকে আমরা ট্রেনিং দিয়েছি যে শান্তভাবে শেষ পর্যন্ত আর ভালো সম্পর্ক রেখে কোনো রকমের প্ররোচনায় পা না দিয়ে গণনাটাকে সমাপ্ত করার জন্য আমরা বলেছি, যাতে আগামী দিনে যারা ভোট দিয়েছে তার প্রতিফলনটা ঠিকভাবে হয়। শেষ যে বিষয় থাকে, যেটা গণনার যে ফর্ম 20 এই বিষয়টা, তো আমরা এটাও এসেছে, বিভিন্ন মিডিয়া এসেছে যে বিশেষ করে বিজেপির যারা প্রার্থীর এজেন্ট আছে তারা ফর্ম 20 সেটাও সংগ্রহ করে না। তো এইটাও এটা যে সংগঠনের এজেন্ট হিসাবে গেছে, তো তার কর্তব্যের একটা
গাফিলতি, একটা অবমাননা, এই বিষয়টাও সম্বন্ধে আর সতর্ক হওয়া উচিত। কি আমাদের কি হয়েছে, অনেক সময় জিতে গেছি এই উৎফুল্লতাই আমরা বেরিয়ে চলে আসছি। কারণ হারতে হারতে এমন একটা জায়গায় পৌঁছি, জিতে গেলে আর আনন্দটা বেশি হয়, কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে আমার সার্টিফিকেটটাও চাই, সেটা আমরা ভুলেছি। তখন চলেছে আমরা তো জিতেই গেছি, কিন্তু জিতে যাওয়া আপনার সংখ্যা তত্ত্বের দিকে জিতেছি, কিন্তু কাগজে আমাকে জিততে হবে। সেই জন্য কাগজ হচ্ছে 20, সেই 20 ফর্মটা নিয়ে তারপর বেরোনো। ততক্ষণ পর্যন্ত জিতিনি যতক্ষণ পর্যন্ত 20 ফর্মটা আমরা পাইনি। তাহলে আমাদের কার্যকর্তা আমরা ট্রেনিং দিয়েছি যে 20 ফর্ম নিয়ে তারপরে বেরোবে। জিতে গেছি বলে আনন্দে নাচতে নাচতে বাড়ি না আসা, বাইরে আসলে আমরা ঢুকতে দেবো না। এই যে এজেন্ট এবং আমাদের প্রার্থীকে আমরা সেটা ট্রেনিং দিয়েছি। এই বিষয়গুলো সুন্দর করে আলোচনা এলো, আপনি একটা সুন্দর আর করেছেন। তো এই থেকেও আপনি শেষবারে যারা এজেন্ট হিসাবে থাকবে, তো এজেন্টের কি কর্তব্য আপনি একটা সুন্দর করে এখানে লেখা তৈরি করেছেন, তো একটু সকলকে যদি বলে দেন তাহলে ভালো হবে। আমি বলবো, মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং আমাদের সমস্ত এজেন্ট এই আত্মবিশ্বাস নিয়ে যাক যে আমরা সমস্ত সিটে ভালো রেজাল্ট করব। কমসে কম গতবারের চেয়ে অনেক সিটে আমরা ভালোভাবে জিতব। এই বিজিকিসু মনোভাব নিয়ে আমাদের এজেন্টরা যাবে, মন তৈরি করেছে। আমি কয়েকটা জায়গায় ট্রেনিংয়ে গেছিলাম, মানুষের উৎসাহ দেখেছি, এজেন্টের উৎসাহ দেখেছি যে দাদা আমরা জিতেই বেরোবো। এই মনোভাব যদি আমরা শেষ দিন পর্যন্ত ইলেকশনে এবং কাউন্টিংয়ের সময় রাখতে পারি মনোবল, তাহলে নিশ্চয়ই আমরা এবারে ভালো ফল করব। এই যে ফলটা স্বয়ং প্রধানমন্ত্রী শেষ দিনে ইন্টারভিউতে বলেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো ফল কিন্তু পশ্চিমবঙ্গে হবে, সেটা তিনি দেখেছেন। আমাদের কর্মীদের মধ্যেও আভাবী আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু বলবো কর্মীদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আর লেগে থাকা, পড়ে থাকা, কোনো অবস্থাতেই যেন আমরা এখান থেকে উঠে না আসি। ধন্যবাদ বিবেকানন্দ বাবুকে, ধন্যবাদ।